গ্রুপ সি এবং এই জায়গায় মনে হয় গ্রুপ স্টেজের যতগুলো ম্যাচ হবে যেই ম্যাচের দিকে সবার নজরটা একটু বেশি থাকবে সেটা হচ্ছে ব্রাজিল ভার্সেস মরক্কো। সেইটার দিকে নজর সবার বেশি রাখতেই হবে, কারণ মানে আশরাফ হাকিমি তিনি লড়বেন ব্রাজিলের এগেনস্টে, কার্লো আনচেলত্তির এগেনস্টে। এবং এই হিসেবটা যদি করা হয় যে ব্রাজিল, স্কটল্যান্ড, মরক্কো, হাইতিকে আমরা ধরে রাখি হচ্ছে গ্রুপের একেবারে লাস্ট বটম পজিশনে তারা থাকবে। বাকি যে তিনটা স্পট ব্রাজিলকে কিন্তু অঘটনের শিকার হলেও গ্রুপ স্টেজে শিকার হতে পারে, কারণ স্কটল্যান্ডও কিন্তু আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপের একটা ডার্ক হর্স যদি ধরা হয়, সেই ডার্ক হর্স স্কটল্যান্ডকে ধরে রাখতে হবে। স্কটল্যান্ড এই স্টিভ ক্লার্কের অধীনে মোট লাস্ট তিনটা বড় কম্পিটিশন ন্যাভিগেট করে এসে খুব যে ভালো ছিল তা না। ইউরোর পারফরমেন্সে 2021 সালে ইংল্যান্ডের গ্রুপে পড়লো, খুব ভালো পারফরমেন্স দেয় নাই। পরের ইউরোতেও যে খুব যে আহামরি পারফরমেন্স তা না, কিন্তু দিস ইজ আ স্টেটমেন্ট উইন ফর স্কটল্যান্ড যে তারা ফাইনালি 1998 সালের পর ওয়ার্ল্ড কাপের স্টেজে এসছে। এবং এমন একটা জেনারেশন এখন আছে, অনেক বুড়িয়ে যাওয়া প্লেয়ার রয়েছেন। গর্ডন 43 বছর বয়স, তিনি গোলকিপার রোল প্লে করছেন। অ্যাঙ্গাস গান ইনজুর্ড ছিলেন, কিন্তু স্কট ম্যাকটমিনে ইজ ইন আ ফর্ম অফ হিজ লাইফ। অ্যান্ডি রবার্টসন, স্কট ম্যাকটমিনের এই ব্যাকবোন দিয়ে টিয়ার নিয়ে আছেন। সো স্কটল্যান্ডের জন্য ভালো সম্ভাবনা আছে এই গ্রুপ থেকে, অবশ্যই ভালো সম্ভাবনা আছে, যেহেতু বেস্ট থার্ড টিম হওয়ার চান্স আছে। ইভেন রানার আপ হয়েও যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি কোনো একটা জায়গায় স্লিপ আপ ঘটে। আমি অবশ্য স্কটল্যান্ডকে নিয়ে এত বড় স্বপ্ন দেখতে পাচ্ছি না। স্কটল্যান্ডের বড় টুর্নামেন্টের আমার যতটুকু দেখা, স্কটল্যান্ড বরাবর গিয়ে সেখানে ভুগেছে। আমি বরং এখানে গ্রুপটা যেভাবে দেখছি সেটা হচ্ছে ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে আমি দেখছি এই কারণে মরক্কোর এগেইনস্টে তাদের যখন খেলা, দেখুন এইখানে ব্রাজিল মাঝখানে দুটো ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে আফ্রিকার টিমের এগেইনস্টে, এবং সেই অভ্যাস বা অভ্যস্ততাটা তাদের প্রয়োজন সম্ভবত ছিল। তারা মোটামুটি মহাদেশ মিলিয়ে টিলিয়ে খেলেছে। যে দলটা কার্লো আনচেলত্তি এখন পরিচালনা করছেন সেটা একটা আন্ডার প্রসেসিং টিম, যেটা এখনো তার ফাইন টিউন খুঁজে পায় নাই। যে দলের এগেইনস্টে সাধারণত ব্রাজিল ভুগেছে আগের বিশ্বকাপগুলোতে সেটা হচ্ছে ইউরোপের একটা বড় দলের সঙ্গে। 2018 বেলজিয়াম, 2022 গিয়ে সেই ক্রোয়েশিয়া, 2014 জার্মানি, 2010 নেদারল্যান্ডস, 2006 ফ্রান্স। ইংল্যান্ড মানে ব্রাজিল সবশেষ এই বাধাটা উতরে গেছে 2002 যখন তারা ইংল্যান্ড, পরে গিয়ে জার্মানি এদেরকে হারালো। 2002 ব্রাজিল আর 2026 ব্রাজিলের মধ্যে বিস্তর ফারাক, কিন্তু কার্লো আনচেলত্তির উপরে আপনি চাইলে ভরসা রাখতে পারেন। এই কারণে যে কার্লো আনচেলত্তির এই ইউএসএ যখনই তিনি যাচ্ছেন দলটাকে নিয়ে, তার ভেতরে একটা বাড়তি প্রেরণা কাজ করবে। 1994 সালে তিনি যেহেতু ইতালির ডাগ আউটে ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তিনি দলকে রানার্স আপ হতে দেখেছেন। এবার তিনি চাইবেন ওই স্মৃতিটা নতুন করে গড়তে, ওটা মুছে ফেলে নতুন একটা কিছুতে রিপ্লেস করতে। যে দলটা এখন ব্রাজিল খেলছে সেখানে নেইমার থাকবেন কি থাকবেন না এটা এখনো একটা বড় প্রশ্ন, কিন্তু এস্তেভাওরা হয়তো থাকবেন। ভিনিসিয়াস জুনিয়র সেখানে যদি তার সেরা ছন্দটা খুঁজে পান তাহলে একটা ব্রাজিলের সম্ভাবনা ভালো আছে। কিন্তু স্ট্রাইকিং পজিশনটা এখনো ডিফাইন করা হয় নাই কার্লো আনচেলত্তির। ওইটা তো হাতে তো আপনার অপশন গুলো নিয়ে যে যখন হচ্ছে হাতে এখন পর্যন্ত অনেক সময় আছে ব্রাজিলের, আপনি যদি হিসাব করেন মার্চের উইন্ডোতে তারা ম্যাচ খেললেও ম্যাচ খেলতে পারে। তারপরও এখন যেই লাইন আপটা এস্তেভাও, ভিনিসিয়াস জুনিয়র, জোয়াও পেড্রো, তাদেরকে নিয়ে আমার মোটামুটি মনে হয় ব্রাজিলের মানে আপাতত ধাক্কা সবগুলো পার হওয়ার মতো জায়গায় তারা আছে। আমি এখানে আপনার একটা পয়েন্ট ধরতে চাই, সেটা হচ্ছে যে বলছেন না যে 2002-2026 ব্রাজিল দলের অনেকটাই চেঞ্জ, কিন্তু পুরোটাই চেঞ্জ। আপনি যদি হিসাব করেন মরক্কো 2022 মরক্কো, 2026 মরক্কো, কোনো চেঞ্জ কিন্তু নাই। সেই 2022 ওয়ার্ল্ড কাপে এই মরক্কোই আপনার হচ্ছে গিয়ে স্পেনকে হারিয়েছিল, এই মরক্কোই আপনার পর্তুগালকে হারিয়েছিল। সুতরাং এই মরক্কোই বাঘা বাঘা দলগুলোকে হারানোর কিন্তু তাদের হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো বড় আসরে যখন তারা রেগুলার এই জিনিসগুলো ঘটায় তখন তাদেরকে আপনার হচ্ছে গিয়ে ফেভারিটের হিসেবেও রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুবই হাইপোথেটিক্যাল একটা আলোচনায় যাব। সেটা হচ্ছে আমরা আবারও একটা নামকে বাদ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ব্রাজিলের ক্ষেত্রে রাফিনিয়া। রাফিনিয়ার ব্যাপারটা এখানে আমরা আমলে নেওয়া দরকার। তার কারণ হচ্ছে যদি নেইমারকে ব্রাজিল না পায়, যদি কার্লো আনচেলত্তি নেইমারকে চুজ না করেন, নেইমার ইজ আ রে অফ হোপ ফর ব্রাজিল। এখন নেইমারকে আপনি দুভাবে দেখতে পারেন, যে আপনি নেইমারকে কয়েকটা মিনিট খেলাতে পারেন, সেই জন্য আপনি ওয়ার্ল্ড কাপে নিলেন, কিংবা কার্লো আনচেলত্তি যদি দেখেন যে 90% ফিট নেইমারকে তিনি পাচ্ছেন না, তিনি বলেছেন তিনি ওয়ার্ল্ড কাপে নেইমারকে ডাকবেন না, তার মানে নেইমারকে আপনি সম্ভবত শুধুমাত্র একজন দর্শক হিসেবে, ব্রাজিলের মোটিভেটর হিসেবে স্ট্যান্ডে দেখবেন। ব্রাজিল নিডস আ ফেস, ব্রাজিল নিডস সামওয়ান অ্যাজ আ লিডার। হু ইজ দ্য লিডার? ইট শুড বি রাফিনিয়া। আপনি অলরেডি হান্সি ফ্লিককে দেখেছেন যে রাফিনিয়া আসার পর তিনি কতটা
স্বস্তির মানে একটা স্বস্তি পান যখন হান্সি ফ্লিক র্যাটলড অবস্থায় বসে আছেন, রাফিনিয়া গিয়ে তাকে বলতেছেন যে ইটস ওকে, হইতেই পারে একটা ম্যাচে খারাপ পারফরমেন্স হইতেই পারে। কার্লো আনচেলত্তি শুড স্ট্র্যাপ হিজ রকেট অন রাফিনিয়া। এই টিমটার দায়িত্বটা রাফিনিয়াকে বুঝিয়ে দেওয়া দরকার। ব্রুনো গিমারেন্সের মতো ক্যারেক্টার রয়েছেন, রাফিনিয়ার মতো ক্যারেক্টার, যদি মার্কিনিয়স থাকেন, আলিসন বেকাররা ঠিক মতো থাকেন, তাইলে ব্রাজিলের পক্ষে রাফিনিয়া, রোমারিও ছিলেন বার্সেলোনা 94-এ, রোমারিও ওয়াজ কেয়ারলেস, তার অত মাথা ব্যথা ছিল না, হি স্টিল ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। এখন অনেক এই 30 বছর 32 বছর পর রাফিনিয়া ব্রাজিলের দায়িত্ব যদি পান, ব্রাজিল কোনো ক্যারেক্টার পায়নি ওইভাবে, রাফিনিয়া ইজ আ প্রপার ক্যারেক্টার, প্রপার লিডার। যদি এটা সম্ভব হয়, আমি তো আগেই বলেছি ব্রাজিলকে আমি সেমিফাইনাল পর্যন্ত দেখতে পাচ্ছি, ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত ইজিলি যাবে। ব্রিলিয়ান্ট। এবং এইটা কেন গুরুত্বপূর্ণ, আপনি যে লিডারশিপের কথা বলেছেন, আমরা ফিরে যাই 2022 সালে, নেইমার যখন এক্সট্রা টাইমে গোল করলেন, তারপরে বোঝা গেল যে মনে হচ্ছিল ব্রাজিল চলে যাচ্ছে, তারা সেমিফাইনালে যাবে, ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ হবে, মানে সবাই আনন্দিত। আর্জেন্টিনা তখন অবশ্য ওঠে নাই। এরপরে যখন ক্রোয়েশিয়া গোলটা শোধ করলো, লিডারশিপের অভাব ব্রাজিল দলে খুব প্রচন্ড ভাবে বোঝা গেল, তাই না? কোথায় যাবে, কে পেনাল্টি নেবে, কাকে দিয়ে কিক মারা হবে, বোঝা গেল না ঠিক মতো। এই একই ঘটনা 2018 সালে ঘটেছে বেলজিয়ামের সঙ্গে। ওই ম্যাচটায় ব্রাজিল আমার কাছে মনে হয় না খুব বেশি ভুল করেছে, কিন্তু যে সময় সিচুয়েশনের প্রয়োজন পড়েছে একজন লিডারের, সেই লিডার ব্রাজিল খুঁজে পায় নাই। অথচ ব্রাজিলের যতগুলো সফল দল আছে, তারা সবাই সবসময় একটা লিডার পেয়েছে। এই দলটায় লিডার হতে পারেন আসলেই রাফিনিয়া, যদি নেইমার না থাকে। এখন নেইমার যদি থাকেন এই দলটায়, তখন আবার লিডারশিপের এখানে একটা ক্ল্যাশ লাগে কিনা, এই কারণে কি কার্লো আনচেলত্তি সেটা চান না, এটাও আরেক রকমের আলোচনা হতে পারে। কিন্তু আমি যেখানে একটু এমফাসাইজ করতে চাই সেটা হচ্ছে ব্রাজিল আমার কাছে মনে হয় গ্রুপ স্টেজ নিয়ে না, ব্রাজিল কতদূর বিশ্বকাপে যাবে সেইটার উপর নির্ভর করছে। ব্রাজিলের একটা কঠিন ইউরোপিয়ান টিমের সঙ্গে খেলা পড়লে, যারা ফেভারিটস ওয়ার্ল্ড কাপে, ব্রাজিলের সঙ্গে খেলা পড়বে হয় নেদারল্যান্ডস অথবা জাপান অথবা তিউনিসিয়া অথবা ইউক্রেন, মানে বেসিক্যালি হচ্ছে 1C versus 2F, মানে গ্রুপ এফ এর রানার থেকে নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, রাউন্ড অফ 32 প্লাস 1 ইউক্রেন, সুইডেন, পোল্যান্ড, আলবেনিয়া গ্রুপ থেকে আসলে যারা আসবে তাদের মাঝে, এবং সম্ভবত কোয়ার্টার রাউন্ড অফ 16-এ 2E, অর্থাৎ 2E থেকে আছে হচ্ছে আপনার জার্মানি, কুরাচাও, আইভরি কোস্ট, ইকুয়েডর এর রানার আপ, অথবা 2L এর রানার আপ যদি তারা জিতে আসে, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা, যে কোনো একটা দল। মানে অর্থাৎ অলরেডি কোয়ার্টার ফাইনালে যে হেভি হিটারস থেকে পড়ে যাচ্ছে ব্রাজিলের জন্য। মানে ব্রাজিলের গ্রুপ স্টেজটার পরেই আসলে যে আসল পরীক্ষাটা হয়তো শুরু হবে। গ্রুপ স্টেজে মরক্কোর সাথে এই ম্যাচটাও একটা টেস্ট, ওই আসল খেলার আগে একটা প্রি টেস্টের মতো ব্রাজিলের ক্ষেত্রে সেটা হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.